আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই বললেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হয় $16 বিলিয়ন, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে কবর দিতে চাই বলে মন্তব্য করলেন খায়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই বললেন ডাক্তার শফিকুর রহমান। নারীদের মর্যাদা সুসম্মত রেখে ধর্মে বর্ণে হানাহানি ভুলে যেতে হবে। দুর্নীতিমুক্ত এবং সামাজিক সুবিচার ও মানবিক সমাজ গড়তে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। হিংসার রাজনীতি থেকে বের হয়ে মানুষকে মর্যাদা দিতে হবে। দেশ ও মানুষের কাছে দায়বদ্ধ শাসন ব্যবস্থা সম্পূর্ণ দেশ গড়তে পারলে ছাত্র জনতার আন্দোলনের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। 1 ডিসেম্বর রোববার দুপুরে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে 41 সাল পর্যন্ত লিজ দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য সেনাবাহিনী ও বিডিআরের মতো শক্তিশালী দুটি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। যারা সত্যিকারের দেশপ্রেমিক তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না, কিন্তু আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমিরে জামায়াত আরও বলেন, বিগত 16 বছর জগদ্দল পাথরের মতো পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এদেশের জনমানুষের উপর চেপে বসেছিল। 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবে পথ হারিয়েছিল বাংলাদেশ। পিলখানার 17 জন চৌকস সেনা অফিসার হত্যার মাধ্যমে এদেশের সামরিক বাহিনী ও তৎকালীন বিডিআরকে ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছে তারা। জামায়াতের শীর্ষ 5 নেতাকে বিচারিক হত্যার মাধ্যমে জামায়াতকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল। দেশের মানুষের অংশগ্রহণ ছাড়াই 2014 সালের নির্বাচনে বিনা ভোটে 154 জন এমপি নির্বাচিত হয়েছিল। সেদিনের সেই ভোটে জনগণের পরিবর্তে নির্বাচন কেন্দ্রগুলোতে কুকুরের আনাগোনা দেখা গিয়েছিল। 2018 সালের নির্বাচনে কৌশল পরিবর্তন করে দিনের বদলে আগের রাতেই ভোট নিয়েছিল তারা। এরপর 2024 সালে আমি আর দামি নির্বাচনের মাধ্যমে 2041 সাল পর্যন্ত রাজত্ব বহাল রাখার স্বপ্ন দেখেছিল। তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে এদেশে 5 লক্ষ লোককে হত্যা করা হবে, কিন্তু তা হয়নি। আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন হলেও এদেশের মানুষ দায়িত্বহীন নয়, তাই তাদের সেই আশঙ্কা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। বিগত 15 বছর বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা ও জেলে ঢুকিয়েছে, এমনকি অনেকের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল হত্যা ও নির্যাতনের বিচার চাই। উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে, প্রতিবাদ জানালে হত্যা নির্যাতন চালিয়েছে তারা। বুক চিতিয়ে দাঁড়ানো আমাদের সন্তানদের ইতিহাস কখনো ভুলে যাব না। তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সবার অধিকার সমান হবে। আমাদের কলিজার টুকরো ছেলেমেয়েরা চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে না, বরং একটি মানবিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে তাদেরকে চাকরির সুব্যবস্থা করা হবে। ধর্মে বর্ণে হানাহানি থাকবে না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে পাহারা দিতে হবে না। কিছু লোক বলে জামায়াত ক্ষমতায় আসলে মহিলাদেরকে জোর করে বুরখা পরানো হবে। আমরা এটা বলি না। তিনি জামায়াত কর্মীদের নৈতিক মান ও জাগতিক মান উন্নতির আহ্বান জানান। তার আগমন উপলক্ষে ফরিদপুরবাসীর যাতায়াতের কষ্ট হয় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা শুধু আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসি। তিনি ফরিদপুরবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন এবং ফরিদপুরবাসীর জন্যও দোয়া করেন। এদিকে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সম্মিলন স্থলে জড়ো হয়। এক পর্যায়ে রাজেন্দ্র কলেজের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেলা 3টার দিকে আমিরে জামায়াত মঞ্চে এসে হাত নাড়িয়ে সকলকে সালাম ও শুভেচ্ছা জানান।
এ সময় গোটা এলাকা স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি। রোববার বিকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণ অভ্যুত্থানে খুশি নয়, তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার। গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েকদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি দুদেশের কারো জন্য সুখকর হবে না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ হয়নি, তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০ সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি। আওয়ামী লীগ আমলে প্রতি বছর বিদেশে পাচার হয় $16 বিলিয়ন। আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে বছরে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যে অর্থের পরিমাণ প্রায় ২ লাখ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়। রোববার দুপুরে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেন। কমিটি জানায়, শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি, লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই যুগান্তরকারী কাজের জন্য কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চূড়ান্ত হওয়ার পর এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত। এটি একটি ঐতিহাসিক দলিল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনীতিকে যে ভঙ্গুর দশায় আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে। জাতি এই নথি থেকে উপকৃত হবে বলেও উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। দুঃখের বিষয় হলো তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবেলা করার সাহস করতে পারেনি। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেক অংশ নীরব ছিল। প্রতিবেদনে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সেই সময়ের প্রেক্ষাপটে ব্যাপক দুর্নীতির প্রভাব লক্ষণীয়। এমনকি রাজনৈতিক ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন সেই সময়ের শীর্ষ আমলারাও। সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে বলে জানান কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সমস্যাটি আমরা যতটা ভেবেছিলাম তার চেয়েও গভীর। এই ৩০ অধ্যায়ের ৪০০ পৃষ্ঠার দীর্ঘ শ্বেতপত্রে উঠে এসেছে কিভাবে করণী পুঁজিবাদ অলিগারদের জন্ম দিয়েছে, কিভাবে তারা নীতি প্রণয়ন নিয়ন্ত্রণ করেছে। কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান জানান, তারা ২৯টি প্রকল্পের মধ্যে ৭টি বড় প্রকল্প পরীক্ষা করে দেখেছেন প্রতিটিতে ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ২৯টি বড় প্রকল্পে মোট ব্যয় হয়েছে $৮৭ বিলিয়ন বা ৭,৮০,০০০ কোটি টাকা। সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট
শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপরই ওই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।